ভারতের ক্ষেত্রেও দেখেছি কোথায় জানো, 1991 সালের যখন ভারতীয় অর্থনীতি আমরা আলোচনা করি, যেখান থেকে আমাদের ওপেন ইকোনমি শুরু হয়েছিল, যেখানে লিবারেলাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন শুরু হয়েছিল, সেই সময়কালে কিন্তু ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এতটাই কমে এসেছিল যে আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো সেই ভাণ্ডারটা ছিল। তার মানে এই বিষয়টা যে আমরা শুধু আমদানি করে গেছি, রপ্তানি করিনি, এবং গভর্নমেন্টের যে টাকাটা বেশিরভাগ গরিব দূর করতেই টাকাটা শেষ হয়ে গেছে, বা গরিবি কমাতেই টাকা শেষ হয়ে গেছে। প্রোডাকশান ক্ষেত্র বা উৎপাদন সেক্টর যাতে ডেভেলপড হয় সেই বিষয়টা কিন্তু মাথা ঘামায়নি। তাহলে সেই বিষয়টা কীরকম ছিল এইবার আমরা আসছি। তাহলে স্বয়ংভূত রপ্তানি 1500 কোটি টাকার আর স্বয়ংভূত আমদানি 1800 কোটি টাকা। এবার আসছি বিদেশিদের কাছ থেকে প্রাপ্তি। আমরা জানি একপার্শ্বিক হস্তান্তর, আমরা বিদেশিদের কাছ থেকে দান বা অনুদান আকারে টাকা পেতে পারি। তাহলে যদি দান ও অনুদান আকারে পাই, সেটা আমার প্রাপ্তির খাতায় ঢোকে। ধরা যাক ওই বছর আমার প্রাপ্তি হয়েছে 500 কোটি টাকা। ক্লিয়ার? ঠিক তার উল্টো দিকে দেখো, আমরা বিদেশিদেরকে যেটা দিয়েছি সেটা মাত্র 400 কোটি টাকা। তাহলে সেইটা তাদের পাওনা, আমাদের দেনা। আমাদের দেনা কত টাকা? 400 কোটি টাকা। আমাদের পাওনা কত টাকার? 500 কোটি টাকার। কোনটা? না একপার্শ্বিক হস্তান্তর বা একপার্শ্বিক দেনা, একপার্শ্বিক পাওনা। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আরও একটা পার্ট আছে, সেটা হচ্ছে বিদেশিদের কাছ থেকে স্বয়ংভূত মূলধন প্রাপ্তি। এই বিষয়টা কি না, বিদেশিরা আমাদের কাছ থেকে লোন নিয়েছিল, ধরো সেই লোনের টাকাটা মেটাচ্ছে। তাহলে সেই লোনের টাকাটা যখন মেটাবে, সেই টাকাটা আমাদের ক্রেডিটের দিকে ঢুকবে, বা আমাদের দেশের যে ব্যালেন্স মানে ক্রেডিট বা টাকা ঢোকার যে জায়গা, সেই পাওনার দিকে ঢুকে যাবে। আরও একটা বিষয়, ধরো বিদেশিদের কাছ থেকে কোনো গিফট পাচ্ছি, কোনো উপহার হিসাবে টাকা আসছে, সেটা বা কোনো সম্পত্তি বিক্রি করেছি আমি, সেই সম্পত্তি বিক্রির জন্য ধরো একটা টাকা পাচ্ছি, তাহলে সেই টাকাটাও আমার এই পাওনার দিকে আসবে, কিন্তু সেটা জোরপূর্বক আসছে না, আপনা আপ আসছে। ঠিক এই রকম আবার দেনাও হতে পারে। আমাদেরও কিছু লোন আছে বিদেশিদের কাছে, সেই টাকাটা ধরো লোনের সুদ সহ টাকা মেটাচ্ছে, তাহলে সেটা আমার দেনার দিকে যাবে। সেই পরিমাণটা হচ্ছে কত না 200 কোটি টাকা আমি পেয়েছি ওই আকারে বা ওই খাতে, আমি পেয়েছি 200 কোটি টাকা, কিন্তু আমার দিতে হয়েছে কত টাকা? 300 কোটি টাকা। তাহলে দেখো স্বয়ংভূতভাবে যে ঘটনাটা ঘটেছে সেইটাকে এবার আমি যদি যোগ করি, তাহলে কিন্তু আসল চিত্রটা ফুটে উঠবে। কী চিত্র ফুটছে না, আমি স্বয়ংভূত প্রাপ্তি মানে নিজে নিজে যেটা হয়েছে, সেই প্রাপ্তিটা হয়েছে আমার 2200 কোটি টাকা, কিন্তু দেনা বা প্রদান 2500 কোটি টাকার হয়ে গেছে। তার মানে আমার 300 কোটি টাকার কি হয়ে গেছে? দেনা হয়ে গেছে। তার মানে 300 কোটি টাকা আমাদের কাছ থেকে ওভারঅল আমেরিকা পাবে, কিন্তু খাতায় কলমে আমরা কি করব ওটাকে না, খাতায় কলমে আমাকে সমান দেখাতে হবে। বাণিজ্যের ভাষায় বা কমার্শিয়াল ল কি বলে যে ডেবিট এবং ক্রেডিট খাতায় কলমে সবসময় সমান। তাহলে আমাকে খাতায় কলমে সমান দেখাতে হবে। তার জন্য কি করতে হবে না, তার জন্য আমার গ্যাপ কত আছে? 300 কোটি টাকা। আমি বিদেশ থেকে 300 কোটি টাকা কি করব? ঋণ নিয়ে নেব। ঋণ নিয়ে এই দিকে আমার 300, এই ঘরে 300 কম ছিল, 300 দিয়ে দিয়েছি দাঁড়িপাল্লায় 300 দিয়ে দিয়েছি। আর এই দিকে যেহেতু আমার 300 বাকি ছিল, মানে 300 পাবে, তাই এদিকটাকে 0 করে দিয়েছি। তোমরা তো জানো ডেবিট ক্রেডিট করার সময় তো করেছো যে একটা দিককে আমরা 0 করি, আর একটা দিককে সেই পরিমাণ অর্থ দিয়ে যেটা তার গ্যাপ আছে সেটা দিয়ে আমরা দুটোকে দাঁড়িপাল্লাকে সমান করি। দাঁড়িপাল্লা সমান কেমন? এদিকে 1.5 কেজি, এদিকে 1 কেজি আছে, তাহলে আমরা কি করি না, এদিকে আরও 500 বাট চাপিয়ে দিই, দিলে দুটো 1.5 কেজি হয়ে যায়। ঠিক 300 কোটি টাকার ঘাটতি ছিল আমার, সেই 300 কোটি টাকার ঘাটতিটা প্রদান করার জন্য আমি রাইট সাইড মানে দেনার দিককে 0 করে দিয়েছি, আর এই দিকে দেখো সমন্বয় সাধনের জন্য মানে আমি জোর করে বা খাতায় কলমে আমার হিসাব ঠিক রাখার জন্য বাইরে থেকে এই 300 কোটি টাকার লোন নিয়েছি, বা অন্য কোনো মাধ্যম থেকে আমি মোট এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি। তাহলে এই যে 2 নম্বর ঘরটা দেখতে পাচ্ছ, এই পার্টটা মানে এই যে পার্টটা আমি ব্র্যাকেট করে দিয়েছি, এই পার্টটাই কিন্তু জোরপূর্বক, মানে এটা স্বইচ্ছায় হচ্ছে না। এইটা হিসাব করার পর দেখা যাচ্ছে যে গ্যাপ আছে, সেই গ্যাপটা মেটানোর জন্য কিন্তু এই দিকে 300 কোটি টাকা
আর এদিকে 0 করেছি। এই যে ঘটনাটাকে বা এই পার্টটাকে আমরা বলবো সমন্বয় সাধনকারী লেনদেন। তাহলে এই যে 2 নম্বর ঘরটা যেটাকে আমি ব্র্যাকেট করেছি, এটাই অ্যাকচুয়ালি কি বলতো, সমন্বয় সাধনকারী লেনদেন। এইবার দেখো দুদিক দেখো, 2500 কোটি, 2500 কোটি। তাহলে দেনা আর পাওনা সমান হয়ে গেছে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। স্বয়ংভূত লেনদেন কাকে বলে, সমন্বয় সাধনকারী লেনদেন কাকে বলে, তুমি কোন প্রসেসের মাধ্যমে স্বয়ংভূত লেনদেন এবং সমন্বয় সাধনকারী লেনদেনের মধ্যে যোগসূত্র স্থাপন করবে। ক্লিয়ার? ক্লিয়ার?